গাজার মানুষের প্রতি যে জুলুম করছে, এই ইসরায়েলের প্রতি শেখ হাসিনা সরকারের একটি সহানুভূতি ছিল। হাসিনা সরকারের মুরব্বী, হাসিনা সরকারের পৃষ্ঠপোষক ভারতের সাথে ইসরায়েলের একটা দহরম মহরম সম্পর্ক। বাংলাদেশ সহ বিশ্বে মানবাধিকার কর্মীরা সেখানে গাজার অনাহারে আক্রান্ত শিশুদের জন্য যে সাহায্য সামগ্রী নিয়ে গিয়েছিলেন, তাদেরকে ওই দখলদার ইসরায়েলি সরকার, জায়নবাদী ইসরায়েলি সরকার গাজার শিশুদেরকে আরো অভুক্ত রাখার উদ্দেশ্যে পৃথিবীর মানচিত্র থেকে গাজার ভূখণ্ডকে একেবারে মিশিয়ে দেওয়ার যে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশের কৃতি সন্তান শহীদুল আলম, বাংলাদেশের আরেক কৃতি নারী, বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, যদিও তিনি এই দুজন বাংলাদেশের মানুষ, তারা গাজা অভিমুখে সাহায্য সামগ্রী নিয়ে যাচ্ছিলেন। অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করেছি এই ইসরায়েলি সরকার, এই হানাদার সরকার এই সাহায্য প্রদানকারী যে জাহাজ ছিল ফ্লোটিলা, সেখানে 145 জন মানবাধিকার কর্মীকে তারা গ্রেফতার করেছে। তাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, তাদেরকে অপহরণ করে তাদের প্রতি যেভাবে মানসিক সহ শারীরিক নির্যাতন করেছে, তা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠনটিকে আমি জানাতে চাই, বাংলাদেশের অকুতভয় নাগরিক শহীদুল আলমের মুক্তির দাবিতে, শহীদুল আলম সহ 145 জন বিশ্বের মানবাধিকার কর্মীকে মুক্তির দাবিতে আজকে বাংলাদেশের ভূখণ্ড থেকে যে আয়োজন করেছে, সে আয়োজনটি সামান্য হলেও এর গুরুত্ব অত্যন্ত অসামান্য, অসাধারণ ভূমিকা তারা পালন করেছেন। এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশ 90% চেয়ে বেশি মুসলমান ধর্মাবলম্বীর একটি রাষ্ট্র হওয়া সত্ত্বেও এই বাংলাদেশ থেকে গাজার শিশুদের ওপর নিপীড়ন, নির্যাতন, গাজার মানুষদের ওপর নিপীড়ন, নির্যাতন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা বিশ্বে যেভাবে প্রতিবাদ গড়ে উঠেছে, সারা বিশ্বের শিক্ষিত জনগোষ্ঠী, সারা বিশ্বের ছাত্র সমাজ, সারা বিশ্বের নাগরিক সমাজ যেভাবে তারা সোচ্চার হয়েছিলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশ থেকে কিন্তু আমরা সেইভাবে প্রতিবাদ আমরা দেখিনি। একটি মুসলমান রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গাজার অধিবাসীদের জন্য, গাজার শিশুদের জন্য আমাদের অনেক বেশি সংগঠিত হয়ে বিক্ষোভ করার দরকার ছিল। বন্ধুগণ, এই যে গত 15 বছর বা গত 17 বছর ধরে আমরা লক্ষ্য করেছি, আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমাদের পাসপোর্টে একসময় সরকারি তরফ থেকে বলা হতো যে দক্ষিণ আফ্রিকা এবং ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর আমরা লক্ষ্য করেছি সেখানে অত্যন্ত রহস্যজনক ভাবে তারা সেই ইসরায়েলের নামটি পাসপোর্ট থেকে উঠিয়ে দিয়েছে। অর্থাৎ প্রকান্তরে আপনি ইসরায়েলে যেতে পারবেন, ইসরায়েলে ভ্রমণ করতে পারবেন। এই ইসরায়েলের প্রতি শেখ হাসিনা সরকারের একটি সহানুভূতি ছিল। হাসিনা সরকারের সহানুভূতি থাকার কারণে বাংলাদেশের পাসপোর্ট কর্তৃপক্ষ পাসপোর্ট ইসরায়েল ভ্রমণের কথাটি তারা বাদ দিয়ে দিয়েছিল। তার কারণ ছিল হাসিনা সরকারের মুরব্বী, হাসিনা সরকারের পৃষ্ঠপোষক ভারতের সাথে ইসরায়েলের একটা দহরম মহরম সম্পর্ক। আমরা জানি অর্থনৈতিক, বাণিজ্যিক, সামরিক নানা ধরনের সম্পর্ক ইসরায়েলের সাথে ভারতের ছিল। সে ভারতকে খুশি করার জন্য, শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য হাসিনা সরকার ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞার শব্দটি তারা তুলে দিয়েছিল। এখন তো হাসিনা সরকার ক্ষমতায় নাই, এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সরকারের কাছে আবেদন জানাবো এই বিষয়টি আবার
পাসপোর্টে আবার সংযুক্ত করতে হবে। স্পষ্টভাবে উল্লেখ করতে হবে ওই জায়নবাদ ইসরায়েলে বাংলাদেশের কোন নাগরিক ভ্রমণ করতে পারবে না, যেতে পারবেন, এটা নিষিদ্ধ। বাংলাদেশের জনগণ ইসরায়েলের সাথে যে সমস্ত রাষ্ট্র মহরম মহরমের সম্পর্ক করে তাদের কাছে বাংলাদেশের তরফ থেকে জানিয়ে দেওয়া উচিত, বাংলাদেশের মানুষের পক্ষে তাদেরকে এই বার্তা পৌঁছে দেওয়া উচিত যে ইসরায়েলি সরকার গাজার মানুষের প্রতি যে জুলুম করছে, গাজার সভ্যতাকে তারা যেভাবে ধ্বংস করে দিয়েছে, প্যালেস্টাইনের স্বাধীনতাকে যারা স্বীকার করেছে, তাদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ তাদের সাথে আন্তরিকভাবে সম্পর্ক রাখতে পারে না। আমরা বৈদেশিক ভাবে নানা কারণে আমরা হয়তো ইউরোপ আমেরিকার বহু দেশের সাথে আমরা সম্পর্ক রাখবো বটে, কিন্তু আমরা এই ইসরায়েলের এই বর্বরোচিত ঘটনাকে যারা নিন্দা না জানাবে, তাদের সাথে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চালিয়ে যাবে, তারা আমাদের সাথে কিভাবে বন্ধুত্ব সম্পর্ক রক্ষা করবে, এটা নিশ্চয়ই আমাদের ভেবে দেখা দরকার। বন্ধুগণ, আজকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে জনগণ সেই নির্বাচিত সরকারকে বলে দিতে পারত যে তোমরা ইসরায়েলের সাথে যাতে ভবিষ্যতে কোন কূটনৈতিক সম্পর্ক যাতে স্থাপনের কোন যুগসূত্র না থাকে সেই ব্যবস্থা নিতে হবে। তার প্রথম কাজ হবে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণের শব্দটি একেবারে নিষেধাজ্ঞা আকারে সেটা আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশে নির্বাচন অত্যন্ত সন্নিকটে। দেশ জাতি নির্বাচনের জন্য মুখ হয়ে আছে। বাংলাদেশে এখন যে সংকটটি চলছে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা এখনো নানা ধরনের খেলা খেলছে, যে সমস্ত আঞ্চলিক শক্তি এবং বিশ্বের পরাশক্তি যারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তারা বাংলাদেশের নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমরা অনুমান করছি। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার ঘোষণা থাকলেও নির্বাচনের আকাশে এখনো দুর্যোগের ঘন ঘটা আমরা দেখতে পাই। সেজন্য আমরা বলতে চাই, শেখ হাসিনার সরকার যে অপকর্মগুলো করেছে সে অপকর্মগুলোর বিচার করতে হবে। শেখ হাসিনার বিচারকে ত্বরান্বিত করতে হবে। যারা বাংলাদেশে গুমের সাথে জড়িত, যারা বাংলাদেশে বিভিন্ন হত্যা বিরোধী রাজনৈতিক পক্ষকে যারা হত্যার সাথে জড়িত ছিল, সেটা সামরিক বাহিনীর সদস্য হোক অথবা বেসামরিক বাহিনীর সদস্য হোক, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমরা লক্ষ্য করেছি সামরিক বাহিনীর বেশ কয়েকজন সাবেক এবং বর্তমান কর্মকর্তাদেরকে তাদেরকে চিহ্নিত করা হয়েছে, যারা মানবাধিকার লঙ্ঘনের দায়ে যারা জড়িত ছিলেন, তাদের বিচারকে ত্বরান্বিত করতে হবে। বিচারকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে এই বার্তাই পৌঁছে দিতে হবে যে বাংলাদেশের যে সামরিক গোয়েন্দা সংস্থা আছে অথবা বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা কাজ করছেন, তাদেরকে বলতে হবে রাজনীতির বিষয়ে তাদের হস্তক্ষেপ থাকা উচিত হবে না। আমি ধারণা করতে পারি যে 5 জন ডিজিএফআই সাবেক মহাপরিচালক মানবাধিকার লঙ্ঘন, গুম খুনের সাথে যারা জড়িত হওয়ার অভিযোগে যাদের নাম উঠে এসেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই সমস্ত প্রতিষ্ঠানে যারা ভবিষ্যতে দায়িত্বপ্রাপ্ত হবে, তারা নিশ্চয়ই কোন রাজনৈতিক সরকারের অথবা কোন সরকারের, যে কোনো সরকারের ক্রিয়ানক হিসেবে তারা ভবিষ্যতে ভূমিকা পালন করবেন না। রাজনীতিকে স্বাভাবিকভাবে রাজনৈতিক গতিতেই চলতে দেওয়া উচিত। এখানে কোন বাহিনী, এখানে কোন প্রতিষ্ঠানের, এখানে কোন আয়নাঘর, এখানে কোন গুমঘরের কোন অস্তিত্ব থাকার কোন সুযোগ থাকার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ভবিষ্যতে রাজনৈতিক সরকারকে, রাজনৈতিক দলকে অবশ্যই অঙ্গীকার করতে হবে তারা রাজনৈতিক প্রয়োজনে তারা প্রতিপক্ষকে হয়রানি করার জন্য ভবিষ্যতে কোন
আয়নাঘর কোনো গুমের ঘটনা ঘটাবেন না এবং রাষ্ট্রের কোনো বাহিনীকে তারা এ সমস্ত অপকর্মে জড়িত করবেন না। এটা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার জন্য এটা করা অত্যন্ত জরুরি হবে। তাহলে বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন সময় যে সমস্ত খেলা হয়েছিল, বাংলাদেশের রাজনীতিকে নিয়ে বিভিন্ন ভাবে এই গণভবনে নানাভাবে শেখ হাসিনা যেইভাবে তার বিরোধী পক্ষকে নির্মূল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, সেই ধরনের অপচেষ্টা বন্ধ করতে সক্ষম হতে পারবে ভবিষ্যতে রাজনৈতিক সরকার। মনে রাখতে হবে, রাজনীতিকে আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। মনে রাখতে হবে, রাজনৈতিক প্রতিপক্ষকে কখনোই গোয়েন্দা সংস্থার ব্যবহারের মাধ্যমে তাদেরকে পর্যদস্ত করা এই প্রক্রিয়া, এটা রাজনৈতিক ভাবে মোটেই ভালো নয়। তার পরিণাম শেখ হাসিনা ভুগছেন এবং শেখ হাসিনা যাদেরকে ব্যবহার করেছেন তারাও সেই পরিণতি ভোগ করছেন। এটা কোনো প্রতিষ্ঠানের জন্য নিশ্চয়ই কোনো ভালো দিক নয়। আমরা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই কারণে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের দেশের সশস্ত্র বাহিনীকে আমাদের শক্তিশালী করতে হবে। মুসলিমেও কয়েকজন মানুষের দুষ্কর্মের জন্য আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে কোনোভাবে কালিমা লিপ্ত হতে দিতে পারি না। মুসলিমও কিছু মানুষের অপকর্মের জন্য, তাদের অতীতের ভূমিকার জন্য সেনাবাহিনীকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। মুসলিমও সাধারণ কিছু মানুষের অপকর্মের জন্য আমাদের সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় অথবা তাদেরকে যদি বিতর্কিত করা হয়, তাহলে ভবিষ্যতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মর্যাদা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা হ্রাস পাবে। সেজন্য আমরা বলতে চাই, আমাদের স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে অবশ্যই আমাদেরকে তাদের মর্যাদায় অধিষ্ঠিত রাখতে হবে। একইভাবে রাজনৈতিক শক্তি সমূহ যারা আছেন তারা সেনাবাহিনী সহ অন্য কোন বাহিনী, অন্য কোন প্রতিষ্ঠানকে অপব্যবহার থেকে ভবিষ্যতে তারা বিরত থাকবেন। এই চিন্তা ভাবনা, এই সিদ্ধান্ত তাদের নিতে হবে।